সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে লেকচার উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ শিপন মিয়া, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, কুমিল্লা ভিক্টোরিয়া গভর্নমেন্ট কলেজ, কুমিল্লা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কমিউনিকেশন সিস্টেমের ডেটা ট্রান্সমিশন মেথড এবং ডেটা কমিউনিকেশন মেথড। আশা করি তোমরা পূর্ববর্তী যে লেকচারগুলো দিয়েছি সে লেকচারগুলো তোমরা ভালো করে অনুসরণ করেছো এবং সেগুলো থেকে তোমরা কমিউনিকেশন সিস্টেমের বেসিক বিষয়গুলি সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো। তো আজকে আমরা ডেটা ট্রান্সমিশন মেথড এবং ডেটা কমিউনিকেশনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করব। তো শুরুতেই আমরা আসি ডেটা ট্রান্সমিশন মেথড কি। তো ডেটা ট্রান্সমিশন মেথড হলো ডেটা কমিউনিকেশনে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের প্রক্রিয়াকে ডেটা ট্রান্সমিশন মেথড বলে। তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিন্যাস, তাহলে এখানে এক ডিভাইস থাকবে একাধিক, এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার হবে এবং ডেটা ট্রান্সফারগুলি হবে বিটের মাধ্যমে। তোমরা জানো বিট কি? বিট হলো বাইনারি ডিজিট, অর্থাৎ কম্পিউটার তো আসলে আমাদের মতো মানুষের মতো বুদ্ধিমান নয়। কম্পিউটার প্রত্যেকটা ডেটাকে সে সিগন্যালে, ডিজিটাল সিগন্যালে রূপান্তরিত করে। আর ডিজিটাল সিগন্যালে দুইটা বিট থাকে তোমরা জানো, একটা হলো 0 আর একটা হলো 1। কম্পিউটার যে কোনো ডেটাকে, ইনফরমেশনকে সে বিটের সাহায্যে বিন্যাস তৈরি করে, বিট যেটাকে আমরা বলি বিট, ডিজিটাল বিট। তো এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে কম্পিউটার ডেটা স্থানান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাই হলো ডেটা ট্রান্সমিশন মেথড। তাহলে ডেটা ট্রান্সমিশন মেথডের মাধ্যমে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা ট্রান্সফার হয়। তো এখানে দেখো এই চিত্রগুলো, এখানে দুটি কম্পিউটার, প্রথম এই কম্পিউটার থেকে এই কম্পিউটারে ডেটা এই যে ট্রান্সমিশন হচ্ছে। তো বিভিন্ন মাধ্যমে ডেটা ট্রান্সমিশন হতে পারে। তো এই যে এখানে ডেটা কিভাবে ট্রান্সমিশন হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই চিত্রটা দেখো, এখানে বিটে কিভাবে ট্রান্সফার হয় দেখো। এখানে সেন্ডার যখন ইনফরমেশন সেন্ড করে, কম্পিউটার কি করে দেখো, এগুলো 8 বাইট ডেটা বাসের মাধ্যমে ডেটাগুলো সেন্ড করে। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এখানে রিসিভারের কাছে ডিজিট আকারে ডেটাগুলো আসে। অর্থাৎ বিট, কম্পিউটার যে কোনো ইনফরমেশনকে বিটে রূপান্তরিত করে, ডিজিটাল বিটে। আর এই ডিজিটাল বিটের মাধ্যমে সেন্ডার এবং রিসিভারের মধ্যে ডাটা আদান প্রদান হয়ে থাকে। এই যে দেখো এখানে বিভিন্ন যে মাধ্যমগুলো, এখানে কেবলের মাধ্যমে যে ডেটা বিট আকারে যে স্থানান্তর হচ্ছে, এটার একটা চিত্র এখানে দেখানো হয়েছে। তাহলে ডাটা ট্রান্সমিশন মেথড কি? ডাটা ট্রান্সমিশন মেথড হলো ডেটা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বিট বিন্যাসের মাধ্যমে স্থানান্তরের একটি প্রক্রিয়া। এবার আমরা দেখব ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার ও কি কি। তো বিটের বিন্যাসের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে দুভাগে ভাগ করা যায়। বিট কিভাবে বিন্যাস হচ্ছে, ডিজিটাল বিটগুলো কিভাবে বিন্যাস হচ্ছে, সেটার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো প্যারালাল ডেটা ট্রান্সমিশন আর একটি হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। এই যে দেখো এখানে চিত্র আকারে আমরা বিষয়টা দেখাচ্ছি। ট্রান্সমিশন মোড, একটি হলো প্যারালাল আর একটি হলো সিরিয়াল, এর দুটি ভাগে বিভক্ত। তাহলে প্রথমে আসো প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি। তো প্যারালাল ডেটা ট্রান্সমিশন হলো, দেখো এখানে প্যারালাল ডেটা ট্রান্সমিশন সিস্টেমে একসাথে ডেটা ট্রান্সমিট করার জন্য অনেক ডেটা লাইনের সাথে, এখানে ডেটা লাইন থাকবে একাধিক, অনেক ডেটা লাইনের সাথে প্রেরক ও গ্রাহক যন্ত্র পরস্পরের সাথে সমন্বয় করে। এবং সমন্বয় করার জন্য দুটি কন্ট্রোল লাইন থাকে। কি থাকে? দুটি কন্ট্রোল লাইন। একসাথে অসংখ্য লাইনে ডেটা পাঠানো হয়। প্যারালাল ডেটা ট্রান্সমিশনে অনেক লাইনে একসাথে ডেটা পাঠানো হয় বলে এটি অনেক দ্রুত গতির ট্রান্সমিশন। সাধারণত ভিডিও স্ট্রিমিং নিয়ে যেখানে খুব দ্রুত গতির ট্রান্সমিশন প্রয়োজন বা দ্রুত গতিতে ডাটা আদান প্রদানের প্রয়োজন, সেখানে প্যারালাল ডেটা ট্রান্সমিশন ব্যবহার করা হয়। তাহলে প্যারালাল ডেটা ট্রান্সমিশনে কি বুঝলা তোমরা? প্যারালাল ডেটা ট্রান্সমিশনে একসাথে অনেকগুলো ডেটা লাইন থাকে। এই যে দেখো এখানে
চিত্র আকারে যে প্যারালাল ডেটা ট্রান্সমিশনে এখানে রিসিভিং সাইড, এটি হলো ট্রান্সমিটিং সাইড। তাহলে রিসিভিং সাইডে এখানে কতগুলো লাইন আছে দেখো, 1 2 3 4 5 6 7 8টা লাইন আছে এখানে। তো এই 8টা লাইনের মাধ্যমে ডাটা এই যে ট্রান্সমিটিং সাইড থেকে রিসিভিং সাইডে ডাটা আসছে। তাহলে এই যে ডাটা ট্রান্সমিশন হচ্ছে প্যারালাল আকারে অনেকগুলো লাইনের মাধ্যমে একসাথে। তো এখানে গতি অনেক বেড়ে যাচ্ছে। তো এই গতি অনেক বেড়ে যায় বলে ভিডিও স্ট্রিমিং এ এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। আরেকটি হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। তো সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন হলো এখানে প্রেরক ও প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করা হয়। অর্থাৎ এখানে বিট বাই বিট স্থানান্তর করা হয়। এই যে দেখো এখানে সিরিয়াল বিটের যে চিত্রটা এখানে দেখা যাচ্ছে, যে প্রেরক এখানে গ্রাহককে পাঠাচ্ছে একটা একটা করে বিট, এখানে লাইনে একটা, দেখো এখানে অসংখ্য লাইন, অনেকগুলো লাইন। এই যে প্যারালাল বিটের মধ্যে আমরা অনেক লাইন দেখতে পাচ্ছি, কিন্তু সিরিয়াল বিটের মধ্যে ডেটা লাইন মাত্র একটা। তাহলে এখানে একটা একটা বিট করে ডেটা ট্রান্সমিট করা হয়। তাহলে এখানে গ্রাহক, প্রেরক এবং প্রাপকের মধ্যে ধারাবাহিকভাবে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত করা হয়। কম্পিউটার এবং প্রায় সকল ডিভাইসে আজকাল আমরা যে ইউএসবি ব্যবহার করি, তোমরা যে ইউএসবি পোর্ট ব্যবহার করো, সেখানে এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে তোমরা আশা করি বুঝতে পারছো যে এখানে প্যারালাল ডেটা ট্রান্সমিশন কি আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি, এবং এই দুইটা ট্রান্সমিশন মেথডের মধ্যে যদি পার্থক্য আসে, আশা করি তোমরা এটাও বলতে পারবে। এখন আমরা দেখব বিট সিনক্রোনাইজেশন। বিট, তো বিট শব্দটা আমাদের কাছে খুব পরিচিত হয়ে উঠেছে। বিট মানে কি? বাইনারি ডিজিটের সংক্ষিপ্ত রূপ হলো বিট। তো আমরা দেখি এক কম্পিউটার থেকে যখন অন্য কম্পিউটারে ডেটা ট্রান্সমিশন হয়, তখন দুইটা কম্পিউটারের মধ্যে একটা সমঝোতা থাকা দরকার, বা দুইটা কম্পিউটারের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার, যেন গ্রাহক যন্ত্র, প্রেরক যন্ত্র থেকে কখন সিগন্যাল বিটের শুরু হবে এবং কখন বিট ট্রান্সফার শেষ হবে। তো বাইনারি, তোমরা ডিজিটাল মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। তো যে কম্পিউটার ডেটা পাঠাচ্ছে এবং যে কম্পিউটার ডেটা রিসিভ করছে, ডেটা যে পাঠাচ্ছে এবং ডেটা যে রিসিভ করছে, সেখানে কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে, এটা অবশ্যই কম্পিউটারগুলোর মধ্যে বোঝাপড়া থাকতে হবে, একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে। যদি না বুঝতে পারে, তাহলে কিন্তু ডেটা রিসিভার যে কম্পিউটার আছে, সে কিন্তু ডেটা পুনরুদ্ধার করতে পারবে না। তাহলে বিটের শুরু এবং শেষ বুঝতে না পারলে গ্রহণকারী কম্পিউটার সেই সিগন্যাল থেকে ডেটা পুনরুদ্ধার করতে পারে না। তাহলে সিগন্যাল পাঠানোর সময় এই যে বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত যে পদ্ধতি, তাকে বলা হয় বিট সিনক্রোনাইজেশন। তাহলে বিট সিনক্রোনাইজেশন হলো একাধিক বিটের মধ্যে বা বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য সমন্বয় যে পদ্ধতিতে করা হয়, সেটাই হলো বিট সিনক্রোনাইজেশন। তাহলে আশা করি তোমরা এখানে বিট সিনক্রোনাইজেশন এই কথাটার মানে বুঝতে পারছো। বিট সিনক্রোনাইজেশন হলো ডেটা গ্রহণকারী এবং প্রদানকারী দুইটা যন্ত্রের মধ্যে ডেটা আদান প্রদানের সময় তাদের মধ্যে যে বিটের যে সমন্বয় সাধন, বিটগুলোর মধ্যে যে সমন্বয় সাধন করার প্রয়োজন হয়, সেই সমন্বয় সাধন পদ্ধতিটি হলো বিট সিনক্রোনাইজেশন। তাহলে এখানে এই যে চিত্রে দেখো, এখানে স্টার্ট বিট, আবার এখানে স্টপ বিট, বিট 1, বিট 2, বিট 3, বিট 4, এভাবে 8 বিট পর্যন্ত ডাটা কি হচ্ছে, এখানে সেন্ডার থেকে রিসিভারের কাছে আসছে। তাহলে এখানে সেন্টার থেকে রিসিভারের থেকে আসার পরে এই যে ডাটাগুলো একটা একটা করে ট্রান্সফার হচ্ছে, রিসিভারকে অবশ্যই বুঝতে হবে যে কখন ডাটাগুলো পাঠানো শুরু হয়েছে এবং কখন ডাটা পাঠানো শেষ হবে। তাহলে এই যে দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাদের মধ্যে সমন্বয় সাধনের প্রয়োজন হয়। এই সমন্বয় সাধনটাই হলো বিট সিনক্রোনাইজেশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। বিট সিনক্রোনাইজেশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। বিট সিনক্রোনাইজেশনকে আবার তিন ভাগে ভাগ করা যায়। কি কি? অ্যাসিনক্রোনাস বিট সিনক্রোনাইজেশন, সিনক্রোনাস বিট সিনক্রোনাইজেশন এবং আইসোক্রোনাস বিট সিনক্রোনাইজেশন। এই তিন ধরনের সিরিয়াল ডেটা কমিউনিকেশনসে যে বিট ট্রান্সফার হয়, সেটাকে তিন ভাগে ভাগ করা হয়। তো এটা কিসের মধ্যে? এটা হলো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মধ্যে। ডেটা বিট সিনক্রোনাইজেশনকে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। কি কি? অ্যাসিনক্রোনাস, তারপরে সিনক্রোনাস এবং আইসোক্রোনাস। এই তিনটা পদ্ধতিতে
ভাগ করা যায়। আমরা এই তিনটা পদ্ধতি এখন এক্সপ্লেন করব। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই দেখো এখানে ডেটা ট্রান্সমিশন মেথডের মধ্যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন বলতে কি বোঝায়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, তো এই পদ্ধতিতে প্রেরক হতে গ্রাহকে একটি একটি করে ক্যারেক্টার পাঠানো হয়। কয়টা করে? একটা একটা করে, এই একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হয়। অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হয়। এই ধরনের ট্রান্সমিশনে যে কোনো সময় ডেটা প্রেরণ এবং গ্রহণ সম্ভব। প্রতিটি ক্যারেক্টারের সাথে একটি স্টার্ট বিট এবং একটি স্টপ বিট পাঠানো হয়। একটি স্টার্ট বিট অর্থাৎ কখন ট্রান্সমিশনটা শুরু হচ্ছে এবং কখন ডেটা ট্রান্সমিশনটা শেষ হচ্ছে, তার মধ্যে একটা স্টার্ট বিট থাকবে এবং একটা স্টপ বিট থাকবে। এই যে দেখো তোমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, যেখানে ট্রান্সমিটার এবং রিসিভার দুজনকেই দেখা যাচ্ছে। তো এখানে ডেটা বাইটস পাঠানো হচ্ছে। এই যে ডেটা বাইটস এর মধ্যে এই যে এটা হলো স্টপ বিট, আর এই যে শুরুতে হলো একটা স্টার্ট বিট। তাহলে অ্যাসিনক্রোনাস সিস্টেমের মধ্যে স্টার্ট বিট এবং স্টপ বিট অবশ্যই থাকবে। তাহলে স্টার্ট বিট এবং স্টপ বিট এর পাশে এর মধ্যে দেখো প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মাঝখানে সময়ের ব্যবধান সমান হয় না। অ্যাসিনক্রোনাস সিস্টেমের এই যে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো যে এখানে প্রত্যেকটা বার ক্যারেক্টার পাঠানোর মধ্যে দুইটা ক্যারেক্টার, একটা ক্যারেক্টার পাঠানোর পর আরেকটা ক্যারেক্টার পাঠানো হয় এবং তাদের মধ্যে যে সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধানটা সমান হয় না। তো সমান হয় না বলেই কিন্তু আসলে এই নামটা থেকে তোমরা বুঝতে পারছো অ্যাসিনক্রোনাস, অর্থাৎ এখানে সময়টা সমান থাকে না। ধীর গতিতে অল্প পরিমাণ ডেটা পাঠানোর ক্ষেত্রে এই পদ্ধতির ব্যবহার সুবিধাজনক। তো অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যে আমরা ডাটা পাঠাই, সেই ডাটা পাঠানোর ক্ষেত্রে এখানে গতিটা অনেক কমে যায়, কারণ একটি একটি করে ক্যারেক্টার পাঠাতে হয়। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের একটি উদাহরণ হচ্ছে কম্পিউটার কিবোর্ড। এখানে একটি কি চাপার পর পরবর্তী কি টাইপ করার মধ্যবর্তী সময়সীমা অসম বা অনির্ধারিত হতে বাধ্য। এর জন্যই এই ট্রান্সমিশন পদ্ধতির নাম হলো অ্যাসিনক্রোনাস পদ্ধতি। আমরা যখন কম্পিউটারের কিবোর্ডের মাধ্যমে যখন আমরা টাইপ করি, তখন আমরা একটা লেটার টাইপ করার পরে পরবর্তী লেটারটা টাইপ করার মাঝখানে যে সময়, এরপরে আবার টাইপ করি, আসলে এখানে সময়গুলো সমান হয়। তো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে এরকমভাবে কম্পিউটারে যখন ডেটা পাঠানো হয়, সেখানে সময়গুলো সমান থাকে না। এই জন্য মূলত এটার নাম হয়েছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। তাহলে এটার মূল বৈশিষ্ট্য কি? এখানে একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হয়, এখানে একটা স্টার্ট বিট থাকে, একটা স্টপ বিট থাকে, এবং প্রতিটি ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী যে সময়, সেই মধ্যবর্তী সময়টা সমান থাকে না। তোমরা এখানে এই যে চিত্র দেখতে পাচ্ছ, এখানে সময়টা সমান থাকবে না, স্টার্ট বিট এবং স্টপ বিট থাকবে এবং একটা একটা করে ডেটা পাঠানো হয়। এটা হলো অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য। সিনক্রোনাস ট্রান্সমিশন কি? সিনক্রোনাস ট্রান্সমিশন এই পদ্ধতিতে প্রথমে ডেটাকে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করা হয়। তো প্রাইমারি স্টোরেজ ডিভাইস কি রে? তো এই প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করে অনেকগুলো ব্লক বা গ্রুপ করে পাঠানো হয়। এখানে যেমন অ্যাসিনক্রোনাস সিস্টেমে একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হয়, সিনক্রোনাস সিস্টেমে কিন্তু একটা একটা করে ডেটা পাঠানো হয় না। এখানে কি করা হয়? ডেটার ব্লক তৈরি করা হয় বা গ্রুপ তৈরি করা হয়। এখানে ব্লক বা গ্রুপ তৈরি করে ডেটা পাঠানো হয়। প্রেরক হতে গ্রাহকে অনেকগুলো বর্ণ দ্বারা গঠিত ব্লক আকারে ডেটা পাঠানো হয়। তাই সাধারণত একটি ব্লকে 80 থেকে 132টি বর্ণ থাকে। প্রতিটা ব্লকে 80 থেকে 132টা বর্ণ থাকে এবং দুটি ব্লকের মাঝখানের যে সময়, সেই বিরতি সমান হয়ে থাকে। তাহলে দুটি ব্লকের ট্রান্সফারের যে মাঝখানের সময় সমান হয় বলে এটাকে বলা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন। প্রতিটি ব্লক ডাটার শুরুতে একটি হেডার ইনফরমেশন এবং শেষে একটি টেইলার ইনফরমেশন পাঠানো হয়। তাহলে সিনক্রোনাস ট্রান্সমিশন এবং অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে বেসিক কতগুলো পার্থক্য আছে। যেমন এখানে আমরা যদি দেখি, তাহলে প্রথম হলো যে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমে এখানে একটা একটা করে ক্যারেক্টার পাঠানো হয় না, এখানে ব্লক বা গ্রুপ আকারে ডেটা পাঠাতে হয় এবং এখানে অনেকগুলো বর্ণ দ্বারা ব্লক গঠিত হয় এবং একটা ব্লকে 80 থেকে 132টা বর্ণ থাকতে পারে এবং দুটি ব্লকের মাঝখানে নির্ধারিত সময় সমান হয়ে থাকে। দুটি ব্লকের মাঝখানে যে সময়, সেই সময়টা সমান হয়ে থাকে।
এবং প্রত্যেকটা ব্লকের শুরুতে একটা হেডার থাকবে এবং ব্লকটা শেষ হওয়ার শেষে একটা টেইলার থাকবে। তো আশা করি তোমরা অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের বিষয়টা বুঝতে পেরেছো। এখানে এই যে চিত্র দেখা যাচ্ছে, দেখো এখানে প্রত্যেকটা ব্লক, এখানে এটা একটা ব্লক, এটা একটা ব্লক, একটা ব্লক, বা এটাকে ফ্রেমও বলা হয়ে থাকে। এখানে তিনটা ফ্রেম আছে, দেখো এখানে ফ্রেম আকারে প্রত্যেকটা ফ্রেম, দেখো এখানে প্রত্যেকটা তিনটা ফ্রেম আকারে ডাটা পাঠানো হচ্ছে এবং প্রত্যেকটা ফ্রেমের মাঝখানের যে সময়, সেই সময়গুলো কি সমান, এই জন্য এটাকে বলা হচ্ছে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম। থার্ড ক্যাটাগরিটা হলো আইসোক্রোনাস ট্রান্সমিশন। আইসোক্রোনাস ট্রান্সমিশন আসলে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুইটা ট্রান্সমিশন সিস্টেমের মিশ্র পদ্ধতি। অর্থাৎ এখানে সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্য আছে, আবার অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমেরও বৈশিষ্ট্য আছে। এই প্রক্রিয়ায় অ্যাসিনক্রোনাস পদ্ধতির স্টার্ট এবং স্টপ বিট, অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যেমন স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে, আইসোক্রোনাস ট্রান্সমিশনও স্টার্ট বিট এবং স্টপ বিট থাকে। এবং মাঝখানে সিনক্রোনাস পদ্ধতিতে ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়। তো ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয় কোন পদ্ধতিতে? সিনক্রোনাস পদ্ধতিতে। তো আইসোক্রোনাস পদ্ধতিতেও ব্লক আকারে ডেটা ট্রান্সফার করা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনে এই আইসোক্রোনাস ট্রান্সমিশন সিস্টেমের অ্যাপ্লিকেশনটা বেশি হয়। বিভিন্ন মাল্টিমিডিয়া কমিউনিকেশন যেমন অডিও ভিডিও কল, এর ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস আইসোক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে। এখানে যে একটা উদাহরণ, একটা চিত্র দেখতে পাচ্ছ, এটা আইসোক্রোনাস ডেটা ট্রান্সফার সিস্টেমের একটা উদাহরণ। যেমন এখানে দেখো, গ্যারান্টেড ব্যান্ডউইথ বাট নট গ্যারান্টেড ডেটা ইন্টিগ্রিটি। তো এই সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এখানে দেখো ব্যান্ডউইথের গ্যারান্টি আছে, কিন্তু ডেটা ইন্টিগ্রিটি অর্থাৎ ডেটার যে সকল বৈশিষ্ট্য যে বিরাজমান থাকবে সেন্ডার থেকে রিসিভারে, এই ইন্টিগ্রিটির কোনো গ্যারান্টি নেই। তারপরে ডেটা সেন্ড ইন 125 মাইক্রোসেকেন্ড স্লাইসেস। তাহলে এখানে একটা সময় দেখা 125 মাইক্রোসেকেন্ড স্লাইস হিসেবে ডেটা সেন্ড করা হয়। এভরি ডিভাইস অন দ্য বাস ওনস এ পোর্শন অফ দ্য স্লাইস। প্রত্যেকটা ডিভাইস বাসের মধ্যে, তোমরা বাস জানো যে কম্পিউটারের মধ্যে যে বিভিন্ন সিস্টেম ইউনিটগুলো আছে, বিভিন্ন ইউনিটগুলো আছে, তাদের মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য যে পদ্ধতিগুলো ব্যবহার করা হয় সেটাই হলো বাস। তো এই যে বিভিন্ন ডিভাইসের মধ্যে যে বাসগুলো আছে, তাদের প্রত্যেকটা বাসের মধ্যেই একটা পোর্শন হোল্ড করে স্লাইস আকারে। 20% of bandwidth still reserved for asynchronous transfer. asynchronous transfer এর জন্য 20% bandwidth তাকে রিজার্ভ রাখতে হয়। এখানে দেখো ডেটা সাইকেল স্টার্ট হচ্ছে এবং এখানে প্রত্যেকটা দেখো সাইকেলের সময় আছে m-1, m+1, প্রত্যেকের সাথে m কি হচ্ছে, যোগ হচ্ছে। হ্যাঁ, সাইকেল স্টার্ট। তো সাইকেল স্টার্ট হলে এখানে প্যাকেট, আইসোক্রোনাস প্যাকেট, এখানে প্যাকেট আকারে ডেটা ট্রান্সফার হচ্ছে। তাহলে আইসোক্রোনাস ট্রান্সমিশন হলো এমন একটি ট্রান্সমিশন সিস্টেম যেখানে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুইটা ট্রান্সমিশন সিস্টেমেরই বৈশিষ্ট্য এখানে বিদ্যমান আছে। তাহলে তোমরা এখানে বুঝতে পেরেছো যে ডেটা ট্রান্সমিশন সিস্টেম কি, ডেটা ট্রান্সমিশন সিস্টেম কত প্রকার ও কি কি, এবং তাদেরকে এই সিস্টেমগুলোকে আমরা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ডেটা কমিউনিকেশনের মাধ্যম। ডেটা কমিউনিকেশন মাধ্যম, তো ডেটা কিভাবে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। তো আমরা এখানে এই যে চিত্র দেখতে পাচ্ছ তোমরা, হ্যাঁ, এখানে এই যে কম্পিউটার 1 থেকে ডেটা বিভিন্ন ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফার হচ্ছে। কম্পিউটার 3 তে, তারপর কম্পিউটার 2 তে, তারপর প্রিন্টারে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ডেটা ট্রান্সফার হচ্ছে। এবং দেখো এই কম্পিউটারের সাথে অন্যান্য যে ডিভাইসগুলো আছে, সেই ডিভাইসগুলো তার দ্বারা যুক্ত। এখানে তার দ্বারা যুক্ত, প্রত্যেকটা ডিভাইস তার দ্বারা যুক্ত। তো এটা হলো ওয়্যার্ড মাধ্যম। এখানে ট্রান্সমিশন মিডিয়া হচ্ছে ওয়্যার্ড, মানে তার যুক্ত মাধ্যম। আর এখানে দেখো এখানে যে ডেটা ট্রান্সফার হচ্ছে, এই যে ইন্টিগ্রেটেড ওয়্যারলেস কানেক্টেড সিস্টেম, এখানে এই যে সেন্ট্রাল যে একটা সার্ভার আছে, এখান থেকে দেখো বিভিন্ন কম্পিউটারে, বিভিন্ন ডিভাইসে গুলিতে যে ডেটা ট্রান্সফার হচ্ছে, এখানে দেখো কোনো তার দ্বারা কোনো কানেকশন নেই। তাহলে এই তার দ্বারা কানেকশন নেই, তার মানে এখানে মিডিয়া হিসেবে কে কাজ করছে, এটাকে বলা হয় ওয়্যারলেস মিডিয়া। আর এটা হলো ওয়্যার্ড মিডিয়া, মানে তার মাধ্যম, আর এটা হলো তারহীন মাধ্যম। এখানে কোনো তারের প্রয়োগ নাই, এখানে তারের প্রয়োগ আছে। তাহলে আমরা ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কারা কাজ করে? মাধ্যম হিসেবে ডেটা
কমিউনিকেশনের মাধ্যম হিসেবে দুইটা আমরা মেজর ক্যাটাগরিতে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি সাধারণত। একটা হলো তারহীন মাধ্যম, আরেকটা এটা হলো তারহীন মাধ্যম, আরেকটা হলো তার্য মাধ্যম। তো তার মাধ্যমটাকে বলা হয় গাইডেড ওয়্যার্ড মিডিয়া, আর তারবিহীন মাধ্যমটাকে বলা হয় আনগাইডেড বা ওয়্যারলেস মিডিয়া। তাহলে আমরা এক কথায় বলতে পারি, দেখো এখানে ডেটা আদান প্রদানের ক্ষেত্রে সিগন্যাল ব্যবহার করা হয়। তো এটা তোমরা জানো ডিজিটাল সিগন্যাল, এটা ডেটা আদান প্রদানের ক্ষেত্রে ডিজিটাল সিগন্যাল ব্যবহার করা হয়। সিগন্যাল কি করে ডেটাকে উপস্থাপন করে থাকে, এই সিগন্যালকে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে পাঠানোর জন্য ট্রান্সমিশন মিডিয়া দরকার। এক ডিভাইস থেকে আরেক ডিভাইস, যেমন এখানে এই ডিভাইস থেকে এই ডিভাইসে আসার জন্য একটা মিডিয়া দরকার। কিভাবে আসবে, এই মিডিয়া দরকার। তাহলে যে মাধ্যমে কোনো একটি নেটওয়ার্কের সকল ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে ডেটা ট্রান্সমিশন মিডিয়া বা মাধ্যম বলে। তাহলে তোমাদেরকে যদি ডেটা ট্রান্সমিশন মাধ্যম বা ডেটা কমিউনিকেশন মাধ্যম কাকে বলে এটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে তোমরা এক কথায় বলে দিতে পারো যে মাধ্যমে কোনো একটি নেটওয়ার্কের সকল ডিভাইস পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকেই ডেটা ট্রান্সমিশন মিডিয়া বা ডেটা কমিউনিকেশন মাধ্যম বলে। আর ডেটা ট্রান্সমিশন মিডিয়া কয় প্রকার? ডেটা ট্রান্সমিশন মিডিয়া হলো দুই প্রকার। কি কি? একটা হলো তার মাধ্যম, আর একটা হলো তারবিহীন মাধ্যম। তা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। এটা আমরা আরো ডিটেইলস আমরা আলোচনা করতে পারি। দেখো একটু, এই যে এখানে চিত্রটা দেখতে পাচ্ছ ডেটা কমিউনিকেশনের মাধ্যমগুলো। বর্তমানে যে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে বা ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে যে মাধ্যমগুলি ব্যবহার করা হচ্ছে সেই মাধ্যমগুলোকে মোটা দাগে বা ব্রডলি আমরা দুটি ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি। একটা হলো গাইডেড মিডিয়া বা ওয়্যার বা কেবল মিডিয়া। ওয়্যার মানে হলো কেবল মিডিয়া বা ওয়্যার মিডিয়া। আরেকটা হলো আনগাইডেড মিডিয়া বা তারবিহীন মিডিয়া, এটাকে ওয়্যারলেস মিডিয়া আমরা বলে থাকি। ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের উপর ডিপেন্ড করে থাকে এখানে। তাহলে মাধ্যম প্রধানত কয় প্রকার? দুই প্রকার। কি কি? তার মাধ্যম, আরেকটা হলো তারবিহীন মাধ্যম। ওয়্যার্ড মিডিয়া আর একটা ওয়্যারলেস মিডিয়া। ওয়্যার্ড মিডিয়াকে আবার কয়েক ভাগে ভাগ করা যায়। দেখো, টেলিফোন কেবল, অর্থাৎ টেলিফোন লাইনের মধ্যে ডাটা, টেলিফোন লাইনের মাধ্যমে ডেটা ট্রান্সফার হয়। তোমরা দেখে থাকো যে আমাদের বাংলার যে টেলিফোন লাইন আছে সেই টেলিফোনের লাইনের যে তার, সেই তারের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। এটা একটা উপায়। আর একটা হলো কোএক্সিয়াল কেবল, এটা আরেক ধরনের কেবল। এই কেবলের মাধ্যমে ডাটা ট্রান্সফার হয়ে থাকে। আর একটা হলো টুইস্টেড পেয়ার কেবল, এটাও এক ধরনের কেবল। অর্থাৎ এখানে কেবল দেখো চার ধরনের কেবল আছে। কি কি? টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর ফাইবার অপটিক্যাল কেবল। এই চার ধরনের কেবল ব্যবহার করা হয় ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বা ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসাবে। হ্যাঁ, তোমরা যখন বাসায় বন্য কোথাও যখন ইন্টারনেট ইউজ করো তখন দেখবে সেখানে যদি মানে কেবল যদি ব্যবহার করা হয় তাহলে এখানে চার ধরনের যে কোনো এক ধরনের কেবল তোমরা সেখানে দেখতে পাবা। তাইলে আমরা সহজে আমরা বলতে পারি যে তার মাধ্যমে বা কেবল দিয়ে যখন ডেটা ট্রান্সফার করা হয় তখন সেখানে চার ধরনের কেবল এর মধ্যে যে কোনো এক ধরনের কেবল থাকে। কি কি কেবল? টেলিফোন কেবল, কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, আর একটা ফাইবার অপটিক্যাল কেবল। এই চার ধরনের কেবল। আর তারবিহীন মাধ্যম যে আছে, এই তারবিহীন মাধ্যমটাকে অর্থাৎ এখানে ফ্রিকোয়েন্সি বা ওয়েভ ব্যবহার করা হয়। ফ্রিকোয়েন্সি কিংবা ওয়েভ তরঙ্গ, এখানে কোনো তার ব্যবহার করা হয় না। তাহলে তোমরা যে মোবাইল ফোন ব্যবহার করো, মোবাইল ফোনের যে ডেটা আদান প্রদান হয় সেখানে কিন্তু কোনো ধরনের তার নেই। এটা কিন্তু ওয়্যারলেস একটা মাধ্যম, এখানে ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে তরঙ্গ কিংবা ফ্রিকোয়েন্সি এটাকে তিনটা ক্যাটাগরিতে বিভক্ত। কি কি? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড ওয়েভ। তাহলে এখানে ওয়েভকে কয় ভাগে ভাগ করা হয়েছে? তিন ভাগে। কি কি? একটা রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের বৈশিষ্ট্য কি দেখে এখানে? রেডিও ওয়েভের ক্যাটাগরি হলো, দেখো এখানে 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত তার রেঞ্জ। 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত তার গতি। আর মাইক্রোওয়েভের ক্ষেত্রে দেখো, মাইক্রোওয়েভ 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত মাইক্রোওয়েভে। আর ইনফ্রারেড ওয়েভে দেখো 300 গিগাহার্টজ থেকে 300 ট্রিলিয়ন হার্টজ পর্যন্ত তার মানে রেঞ্জ, অনেক বেশি এখানে ইনফ্রারেডের। আবার দেখো মাইক্রোওয়েভ আবার তিনটা ক্যাটাগরিতে বিভক্ত। মাইক্রোওয়েভের তিনটা ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি? একটা হলো ব্লুটুথ, আমরা যে ব্লুটুথ ব্যবহার করি, ব্লুটুথ, এই ব্লুটুথে 2.4 থেকে 2.45 গিগাহার্টজ পর্যন্ত এর রেঞ্জ থাকে।
তাহলে ব্লুটুথ একটা, তারপর আরেকটা হলো ওয়াইফাই, তোমরা যে ওয়াইফাই ব্যবহার করে থাকো সেই ওয়াইফাইটা একটা মাইক্রোওয়েভ। তারপর আরেকটা হচ্ছে ওয়াইম্যাক্স, হ্যাঁ ওয়াইম্যাক্স ডেটা নামও তোমরা শুনেছ। তো ওয়াইম্যাক্স এর গতি 2.2 থেকে 66 গিগাহার্টজ পর্যন্ত, অর্থাৎ অনেক বেশি গতি সম্পন্ন, অনেক বেশি তার রেঞ্জ। তাহলে মাইক্রোওয়েভকে 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা যায়। মাইক্রোওয়েভের ক্যাটাগরিগুলো কি কি? মাইক্রোওয়েভের ক্যাটাগরি হলো ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। তাহলে আমরা এখানে ডেটা কমিউনিকেশন মাধ্যম হিসেবে যে মাধ্যমগুলো ব্যবহার করা হয়, যে উপকরণগুলো বা কম্পোনেন্টস গুলো ব্যবহার করা হয়ে থাকে, সেগুলোর একটা সংক্ষিপ্ত চিত্র আমরা এখানে দেখতে পারলাম। প্রথমত আমরা দেখলাম তার যুক্ত, আরেকটা হলো তার মুক্ত, তারবিহীন। তো তার যুক্তগুলোকে 4টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়, আর তারবিহীন যেটা সেটাকে প্রথমত 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। কি কি? রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড ওয়েভ। তারপর মাইক্রোওয়েভকে আবার 3টা ক্যাটাগরিতে বিভক্ত করা হয়। কি কি? ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ওয়াইফাই এটা কোন ধরনের ওয়েব, কোন ধরনের ডেটা কমিউনিকেশন মাধ্যম, তো ওয়াইফাই কোন ধরনের ডেটা কমিউনিকেশন মাধ্যম, তাহলে তুমি কি বলবা? তুমি বলবা মাইক্রোওয়েভ। আর মাইক্রোওয়েভ যদি না থাকে, এটা হলো একটা ওয়্যারলেস মাধ্যম। প্রথমত হলো এটা মাইক্রোওয়েভ, আর দ্বিতীয়ত হলো এটা ওয়্যারলেস মাধ্যম। ওয়্যারলেস মাধ্যমের মধ্যে কোন ধরনের ওয়েব? এটা হলো মাইক্রোওয়েভ। হ্যাঁ, ব্লুটুথ কি? ব্লুটুথ এটাও মাইক্রোওয়েভ। তোমাকে জিজ্ঞেস করে রেডিও ওয়েভ, রেডিও ওয়েভ কোন ধরনের ডেটা কমিউনিকেশন মাধ্যম? রেডিও ওয়েভ অবশ্যই ওয়্যারলেস ডেটা কমিউনিকেশন মাধ্যম। ঠিক একইভাবে ইনফ্রারেডও ওয়্যারলেস ডেটা কমিউনিকেশনের মাধ্যম। তাহলে ডেটা কমিউনিকেশনের যে মাধ্যমগুলো আছে, হ্যাঁ, সেগুলি সম্পর্কে তোমরা একটা স্পষ্ট ধারণা আশা করি পেয়েছ। তাহলে তোমাদেরকে যদি এটার উপরে যে কোনো ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হয়, আশা করি তোমরা উত্তর দিতে পারবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের লেকচারে আমরা ডেটা কমিউনিকেশনের মাধ্যম সহ আমরা বিভিন্ন বিষয়ের উপর আমরা আলোচনা করেছি। তো তোমরা যদি এই লেকচারটা ভালো করে অনুসরণ করে থাকো, পরবর্তী লেকচারগুলি কিন্তু তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে। তোমরা জানো কমিউনিকেশন সিস্টেম একটি জটিল প্রক্রিয়া, এবং কমিউনিকেশন সিস্টেমে যে ডিভাইস, যে মিডিয়া এবং যে পদ্ধতিগুলি ব্যবহার করা হয়, এই পদ্ধতিগুলো কিন্তু আসলে একটু জটিল। এই জন্য তোমাদেরকে বলি, তোমরা এটা ভালো করে বুঝে পড়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা আরো অনেক সহজ হয়ে যাবে। এবং আগামী দিনে কমিউনিকেশন সিস্টেম, নেটওয়ার্কিং সিস্টেম এগুলি জানার জন্য কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এবং এই কনসেপ্টগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবে, সবাই ভালোভাবে পড়াশোনা করবে, এবং যে কোনো ধরনের প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই জানাবে, তোমরা মেইলও করতে পারো। তো ধন্যবাদ সবাইকে, সুন্দরভাবে ধৈর্য ধরে এই লেকচারটি শোনার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।